নেক্সট টপিকটা সেটা আমরা আলোচনা করব। নেক্সট টপিকটা কি আছে বলো তো? ন্যারেটিভ টেকনিকের পরে কি ছিল? Comment on the title. কমেন্ট অন দ্য টাইটেল। ওকে। তো টাইটেলটার ব্যাপারে তোমাদের আগেও বোধহয় একটা টেক্সট নিয়ে আলোচনা হয়েছিল, মনে হয় লোটাস ইটার নিয়ে, তাই তো? মানে ফার্স্ট হ্যাঁ সেমে। স্যার। হ্যাঁ হ্যাঁ। তো ফার্স্ট সেমের যে স্ট্রাকচারটা আছে ফার্স্ট প্যারাগ্রাফের, মানে ইন্ট্রোডাকশনটা কিভাবে করবে আনসারের, সেইটা সেইটাকেই আমি বলেছিলাম যে জাস্ট নামটা চেঞ্জ করে দেবে। শর্ট স্টোরি ছিল, ওটা শর্ট স্টোরির জায়গায় এটাকে নভেল করে দেবে। শর্ট স্টোরির নামের জায়গায় নভেলের নামটা লিখে দেবে, বাকি জিনিসগুলো একই থাকবে। এবং যখনই টাইটেল রিলেটেড যে কোনো প্রশ্ন আসবে, তখনই তোমরা ইন্ট্রোডাকশন হিসেবে, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ হিসেবে এইটাকে লিখতে পারো। মানে যেটা আমি ক্লাসে বলে দিয়েছিলাম তোমাদেরকে, যে ইন্ট্রোডাকশন সাইন পোস্টের মতন কাজ করে, ইন্ট্রোডাকশন কন্টেন্ট পেজের মতন কাজ করে, ইন্ট্রোডাকশন ফেসের মতন কাজ করে। আমরা ইন্ট্রোডাকশন, এই টাইটেলটার কথা বলছি, সরি, টাইটেলটাকে দেখে আমরা অনেক কিছু জেনে জেনে যেতে পারি ইয়েটার ব্যাপারে, তোমার টেক্সটের ব্যাপারে আমরা অনেক কিছু জানতে পারি যদি আমরা টাইটেলটাকে ফলো করি। টাইটেলটাকে দেখলে অনেক সময় আমরা টেক্সটে কি হতে চলেছে এইসব জিনিসগুলো আমরা বুঝতে পারি বা বুঝে যাই। তার উল্টোটাও হয় অনেক সময়, যে টাইটেলটা যদি কন্ট্রাস্টিভ টাইটেল হয় তাহলেও একটা আমাদের মনে রাখতে সুবিধে হয় টেক্সটটাকে। টাইটেলটা অনেকটা নামেরও মতন, যেমন নাম একটুখানি আলাদা টাইপের নাম হলে আমাদের ওই নামটা আমাদের মনে থেকে যায়। আমরা অনেক দিন ওই টাইটেলটা, ওই নামটা আমাদের মনে থাকে যদি নামটা একটুখানি অন্য রকমের হয়। ঠিক আছে? তবে এবার আমরা নভেলের যে ডিসকাশনটা আছে সেখানে চলে আসব, যে নভেলের যে টাইটেলটা সেটা অ্যাপ্রোপ্রিয়েট কি অ্যাপ্রোপ্রিয়েট নয়। মানে কমেন্ট কমেন্ট যখন আমরা কমেন্ট করছি, কমেন্ট করা মানেটা হচ্ছে যে আমরা এইটা বলতে চাইছি যে নভেলের টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট কি অ্যাপ্রোপ্রিয়েট নয়, এইটাই হচ্ছে কমেন্ট করা। বা অ্যাপ্রোপ্রিয়েট হলে কেন এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট হলে কেন, আমাদেরকে সবসময় কারণটা দেখাতে হবে। আমরা যে কথাটা বলবো সেটার পেছনে সবসময় আমাদেরকে কারণটা দিতে হবে, যে এই কারণের জন্য আমার মনে হচ্ছে বা আমি বলছি যে এই টেক্সটটা, মানে এই নভেলটার এই টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট বা অ্যাপ্রোপ্রিয়েট নয়। ঠিক আছে? মেয়ার অফ ক্যাস্টারব্রিজ, তোমরা আশা করি টেক্সটটাকে পড়তে শুরু করেছো, এবং বাংলা যে টেক্সটটা আর কি, বাংলা যে অনুবাদটা, সেটার বইটা আমি আজকে হাতে পেয়েছি। এবার আমি দেখব কিভাবে এটা তোমাদের হাতে দ্রুত পৌঁছে দেওয়া যেতে পারে। তো তোমরা যেটা করবে, যেহেতু বইটা একটাই, তোমরা নিজেদের মধ্যে বইটাকে কয়েকটা কয়েকটা করে পাতার ছবি তুলে স্ক্যান করে সার্কুলেট করলে, বা একসাথে কোনো একটা জায়গায় হয়ে পড়লে বইটাকে, সেটা তোমাদেরকে আমি দিয়ে দেবো বইটা, তোমরা ওটাকে যেমনভাবে ব্যবহার করতে চাও করবে। এবং সেটাকে স্ক্যান করেও নিতে পারো, পুরো বইটাই আস্তে আস্তে স্ক্যান করে নিতে পারো। বা তোমাদের যে, মানে গ্রুপ করে নেবে, যে ধরো কথার কথা বলছি, যে যদি 200টা পাতা হয় বা 300টা পাতা হয়, তাহলে তোমাদের 10 জন 12 জন যতজন আছে তাদের মধ্যে ভাগ করে নিলে, যে এই এত এত পাতা থেকে এত পাতা স্ক্যান করবে, এত থেকে এত পাতা অন্য কেউ স্ক্যান করবে, সো অন অ্যান্ড সো ফোর্থ। সেটা তোমরা নিজেদের মধ্যে বুঝে নেবে। আর স্ক্যান করা হয়ে গেলে
সেটাকে আমাকেও দিয়ে দেবে, যাতে পরবর্তীকালে মানে কাজে লাগানো যেতে পারে। আহ, তো টেক্সটটাকে না পড়লে, আগেই বলেছি যে টেক্সটটাকে না পড়লে মাথামুন্ডু কিছু বুঝতে পারবে না, মানে কারণ আমরা টপিক ওয়াইজ আলোচনাই করব। তো মেয়র অফ ক্যাস্টারব্রিজ যারা অলরেডি পড়েছো বা সামারিটা পড়েছো অ্যাটলিস্ট, তারা এটা বুঝতে পারছো যে টাইটেলটায় মাইকেল হেনচার্ডের ব্যাপারে কথা হচ্ছে। এবং মাইকেল হেনচার্ডের যে প্রথম জীবনটা, যেখানে ও ওর ওয়াইফকে 5 গিনিজের জন্য বিক্রি করে দেয়। আর 5 গিনিজের এই যে অ্যামাউন্টটা, এটা ইম্পর্টেন্ট ফর 2 মার্কস কোয়েশ্চেন। তো আমি যেটা তোমাদের জন্য করছি আর কি, সেটা হচ্ছে আমি ইংরাজিটা পড়ছি। ইংরাজিটা পড়তে পড়তে আমি কিছু কিছু জায়গা যেখানে আমার মনে হচ্ছে যে এখান থেকে 2 নম্বরের কোয়েশ্চেন হতে পারে, সেই জায়গাগুলোকে মার্ক করে দিচ্ছি। তোমরা আশা করি দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা। তো আমার স্ক্রিনের মধ্যে এইখানে যেমন দেখো, একটা জায়গায় একটা কমেন্ট করে রেখেছি, হাইলাইট করে রেখেছি। সেইখানে বলছে যে why was it bad for rain to fall on dress which has chaff on them according to Farfrae। তো এই জায়গাটায় তার উত্তরটা আছে, যে জায়গায় হাইলাইট করে রেখেছি সেই জায়গায় তার উত্তরটা আছে, যেটা এরকম ভাবে বলছে যে and it's very bad to let rain come upon clothes when there is chaff on them, it washes in and spoils them। তো ফারফ্রে এটা এলিজাবেথ জেনকে বলছে। এবং এরকম অনেকগুলো জায়গা আছে যেখানে আমি মার্ক করে করে রাখছি আর কি, ইম্পর্টেন্ট জায়গাগুলো। এখানেও যেমন নেম অফ দ্য ইন, কোন কোন ইনে তাদের দেখা হওয়ার কথা বা কোন ইনের ব্যাপারে কথা বলা হচ্ছে। আর একটা প্রশ্ন আছে, why did Elizabeth think that Mr. Farfrae is anxious to return to Scotland। তো এই ডায়লগটা যদি আমরা পড়ি, তাহলে সেখান থেকে আমরা বুঝে যাব যে এরকমই। এটা তোমরা বুঝতেই পারছো যে মানে অ্যাকর্ডিং টু দ্য পিডিএফ, এটা 427 পাতার একটা টেক্সট, ঠিক আছে? তো 427 পাতার টেক্সট তে প্রশ্ন 100-র উপরেও হয়ে যেতে পারে, কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে যেগুলোকে আমরা বেছে নিতে পারবো গ্র্যাজুয়ালি। তার মধ্যে একটা হচ্ছে তোমার ওই কত টাকার জন্য মাইকেল হেনচার্ড তার স্ত্রী সুজনকে বিক্রি করে দেয়। তো এইখানে এই প্রশ্নের উত্তরটা মনে হয় আছে, আমি দেখছি, এরকম ভাবে সার্চও করা যেতে পারে। হ্যাঁ, 5 গিনিজ, এই যে এই জায়গাটায়, ঠিক আছে? গিনি মানে হচ্ছে ওই সোনার কয়েন। সৈকত এটা দেখতে এই মুহূর্তে পাবে না, কিন্তু তুমি ইউটিউবে যখন ক্লাসটা আপলোড হয়ে যাবে তখন তুমি দেখতে পাবে এই জায়গাগুলো, কারণ এটাও আমি বইটাও দেখাচ্ছি, আমার কাছে যে পিডিএফটা আছে সেখান থেকেই আমি দেখাচ্ছি। তো 5 গিনিজ তে মাইকেল হেনচার্ড তার স্ত্রীকে বিক্রি করে দেয় একজন সেলারের কাছে, নিউসেন তার নাম। তো এই নামগুলো, এই গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট। তো আমরা এগুলোকে আমি মানে আমার পিডিএফটার মধ্যে হাইলাইট করতে থাকছি। আর কিন্তু আমি এখনো এটা খুব একটা বুঝে উঠতে পারিনি যে এটাকে তোমাদের সাথে কিভাবে শেয়ার করব, যাতে তোমরা মানে আপডেটেড ডকুমেন্টটা দেখতে পাও। এটা একটুখানি ভাবতে হবে আমাকে, যাতে তোমরাও তোমাদের টেক্সটগুলোতে এই জায়গাগুলো মার্ক করে নিতে পারো, কোয়েশ্চেন্সগুলো লিখে নিতে পারো, কোয়েশ্চেনের আনসার্সগুলো লিখে নিতে পারো। আবার আর একটা জিনিস যেটা করতে পারো, আমি জানি না মানে 2 নম্বরের প্রশ্ন বা 5 নম্বরের প্রশ্নই আসবে কিনা, কারণ এখনো আমাদের কাছে কোনো কিছু ডাইরেকশন নেই, মানে বর্ধমান ইউনিভার্সিটির কোনো ডাইরেকশন নেই যেখানে ইয়েটা বলা রয়েছে, মানে প্যাটার্নটা বলা রয়েছে। বাট
সিবিসিএস এর যা প্যাটার্ন ছিল 2 নম্বর 5 নম্বর 10 নম্বর ব্রড, 10 নম্বর 5 নম্বর ছোট, আর 2 নম্বর অবজেক্টিভ, সেটাকেই যদি ফলো করা হয়, সেরকম যদি কিছু থাকে, তাহলে আমাদের ছোট বড় এবং ব্রড সবকটাই আমাদেরকে উত্তর করার জন্য প্রস্তুত থাকতে হবে। তো ব্রডের গুলো আমি আলোচনা করছি, বাট 2 নম্বর এবং 5 নম্বরগুলো মানে ক্লাসে মানে এইভাবে বলে শেষ করা যাবে না, তাই তোমাদেরকে একটুখানি এফার্ট দিতে হবে এবং টেক্সটটাকে পড়তে হবে। যাই হোক, তো আমরা দেখতে পাচ্ছি, আমি আপাতত শেয়ারিংটা স্টপ, আচ্ছা থাক, স্টপ করার দরকার নেই। তো মেয়ারটা হচ্ছে মাইকেল হেনচার্ড। ওর প্রথম জীবনে, ও প্রথম দিকে, নভেলের প্রথম দিকে, ফার্স্ট সেকশন বা ফার্স্ট চ্যাপ্টারে, ওর প্রথম জীবনে যা ও ভুল ভ্রান্তি করে সেগুলো সব মেনশন করা রয়েছে। তারপরে ও ক্যাস্টার ব্রিজ বলে একটা জায়গায় চলে আসে, এবং ওই ক্যাস্টার ব্রিজ বলে জায়গাটায় এসে সে ওখানকার মানে নিজে খুব খাটাখাটনি করে, খুব মেহনত করে, তো হার্ড ওয়ার্কিং বলে, অনেস্ট বলে সে ওখানকার মেয়র হয়ে যায়। এবং এই মেয়র অফ ক্যাস্টার ব্রিজের একটা ব্যাপার হচ্ছে যে মদের নেশায় ও অ্যাকচুয়ালি তার ওয়াইফকে বিক্রি করে দিয়েছিল। আমার কথা মাঝে মাঝে শুনতে পাচ্ছ না কে? পল্লবী? এটা হ্যাঁ কি সবারই এটা কি সবারই সমস্যা হচ্ছে, না শুধু পল্লবীর হচ্ছে? বল সবাই। মাঝে মাঝে স্যার কাটা কাটা আসছে দেখলাম। ও, সবারই হচ্ছে, জানি না এখন। ঠিক আছে স্যার। ঠিক আছে, যেটা মানে অসুবিধা হবে যখন তখন বলবে, আমি আবার রিপিট করব। ওকে, আচ্ছা সো আমি আপাতত স্ক্রিন শেয়ারিংটাও বন্ধ করে দিলাম, মেবি ওটার জন্য হতে পারে। তো ফার্স্ট প্যারাগ্রাফ যেটা হবে তোমাদের ওই টাইটেলের মতন করে বলে দেবে। টাইটেলের যেটা আগে বলেছিলাম সেরকমই জিনিসটা থাকবে। তারপরে সেকেন্ড প্যারাগ্রাফে তোমরা এটা বলা শুরু করবে যে মেইন যে ক্যারেক্টারটা নভেলের, সে হচ্ছে মাইকেল হেনচার্ড। মাইকেল হেনচার্ড হচ্ছে তোমার মেয়র অফ ক্যাস্টারব্রিজ, এবং পুরো ঘটনাগুলো, যা কিছু ঘটনা হচ্ছে এই নভেলটার মধ্যে, সবই ঘটনাগুলো হচ্ছে তোমার হ্যাঁ, তোমার কথাটা কেটে গেল, আবার বলো। অসুবিধা হচ্ছে? কি বললেন তারপরে শুনতে পারেন? কোথা থেকে শুনতে পাওনি? এবার পাচ্ছি, বলুন। হ্যাঁ, তো পুরো ঘটনাটাই হচ্ছে মেয়রকে নিয়ে, মেয়র অফ ক্যাস্টারব্রিজকে নিয়ে। মেয়র অফ ক্যাস্টারব্রিজের আগেকার যে জীবনটা, মাইকেল হেনচার্ড তার করা কোনো একটা কাজের জন্য, কাজের থেকে এই ঘটনাগুলো শুরু হয়। যদি তখন ওই কাজটা না করতো, মানে মাইকেল হেনচার্ড ওরকম মদ খেয়ে নিজের স্ত্রীকে বিক্রি না করে দিত, তাহলে হয়তো এই পুরো যে ঘটনাগুলো ঘটছে এটাই হতো না। তো মাইকেল হেনচার্ডকেই বলা যেতে পারে হি ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য নভেল, এবং যা ঘটনাগুলো ঘটছে সবই এই মেয়র অফ ক্যাস্টারব্রিজকে ঘিরেই হচ্ছে। ঠিক আছে, তাই জন্য টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট, বিকজ ইট reflects the main events of the story which center round the main character of the novel, that is Michael Henchard. কি ঘটনা এই মাইকেল হেনচার্ডকে ঘিরে হচ্ছে। সাথী, এখন শুনতে পাচ্ছ? তুমি মধ্যিখানে মিটিং লিভ করে দিয়েছিলে। সাথী, এই সাথী বলছি।
ও হ্যাঁ, সাথী মিটিং লিড করেছিলে। সাথী আছো? সাথী, তোমাকে তো মিটিং এ দেখাচ্ছে, কিন্তু জানি না তুমি আছো কি নেই। এনিওয়ে, ও হ্যাঁ, আমার ইয়ে কেটে গেছিল, নেটওয়ার্কটা চলে গেছিল। এখন শুনতে পাচ্ছো? ওকে, জানি না, মানে আই হোপ এরপর থেকে ঠিক থাকবে। সৈকত, তুমি শুনতে পাচ্ছো? হ্যালো সৈকত, হ্যালো সৈকত, হ্যালো সৈকত, তুমি ফোনে আছো দেখছি, কিন্তু তোমার আওয়াজ আমার কাছে আসছে না। তুমি থাকলে আনমিউট করে কথা বলো, যে তুমি শুনতে পাচ্ছ কিনা। জানি না যে কি প্রবলেম হচ্ছে। ওকে, আমি যেটা বলছিলাম আবার বলছি। সেকেন্ড প্যারাগ্রাফে, কয়েকটা প্যারাগ্রাফে তোমাদের আনসার হবে। আশা করি তোমাদের 10 নম্বরেরই কোয়েশ্চেন হবে। 10 নম্বরের কোয়েশ্চেনে 500 থেকে 600 ওয়ার্ডের বেশি লেখার প্রয়োজন নেই, টু দ্য পয়েন্ট আনসার্স করবে। তো টাইটেলটা এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এটা মাইকেল হেনচার্ড, যে মেয়র অফ ক্যাস্টারব্রিজ, তাকে ঘিরে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সবই তাকে তাকে কেন্দ্র করে। তাই না, স্বাভাবিকভাবে টাইটেলটা যাকে নিয়ে হচ্ছে তার সব জিনিসের ওপরই, সব ঘটনাগুলোর ওপরই একটা প্রভাব আছে, একটা একটা যোগাযোগ আছে আর কি সব ঘটনার সাথে। তাই জন্যই তাকে আমরা, মানে ওই টাইটেলটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে করছি। থার্ড প্যারাগ্রাফে আমাদেরকে এটা দেখতে হবে যে ক্যাস্টারব্রিজ মানে মেয়র অফ ক্যাস্টারব্রিজ। মেয়র যেমন একটা ব্যক্তি, একটা চরিত্র, ক্যাস্টারব্রিজটাও কিন্তু একটা কি বলবো, একটা মানে জায়গা হলেও সেটারও কিন্তু একটা গুরুত্ব আছে। এবং তোমরা নভেলটাকে পড়তে পড়তে দেখবে যে ক্যাস্টারব্রিজের ব্যাপারে অনেক রকমের ডেসক্রিপশন দেওয়া হচ্ছে। ক্যাস্টারব্রিজ অ্যাকচুয়ালি ছিল হচ্ছে একটা রোমান সেটেলমেন্ট। মানে রোম যখন ইংল্যান্ডের ওপর রাজত্ব করছিল, ব্রিটেনের ওপর রাজত্ব করছিল, তখন ওরা একটা অ্যাম্ফি থিয়েটার বানায়। অ্যাম্ফি থিয়েটার হচ্ছে এমন একটা থিয়েটার, এমন একটা খেলা দেখার জায়গা যেটা এরকম গোল টাইপের হয়, ঠিক আছে? তো ওই গোল টাইপের থিয়েটারের মধ্যে বসে, গোল টাইপের থিয়েটারের তে আমরা অনেক রকমের মানে তখনকার লোকেরা, রোমান যে রাজা বা ওদের যারা লোকজন ছিল, তারা খেলা দেখত। তো সেরকম একটা ক্যাস্টার ব্রিজও রয়েছে। এবার ক্যাস্টার ব্রিজের যে ব্যাপারটা, সেটা অ্যাকচুয়ালি ওরকম ওর নামে কোনো সত্যি গ্রাম আছে কিনা ইংল্যান্ডে সেটা আমি জানি না, সেটাকে ফাইন্ড আউট করতে হবে। তবে আমার ধারণা নেই, কারণ এটা একটা ইমাজিনারি প্লেস, বাট ইট ইজ বেসড অন, তোমাদেরকে একটা নাম বলেছিলাম, সেই নামটা কেউ বলতে পারবে যে নামটা কি ছিল, যেটার উপরে ওয়েসেক্স নভেলস বা এই ক্যাস্টার ব্রিজ বেস করা হয়েছে? ওয়েসেক্স বলে যে জায়গাটা, সেটা? ওয়েসেক্স জায়গাটা তো কাল্পনিক, সেটা কোন জায়গার উপর বেস করা, অ্যাকচুয়াল কোন জায়গার উপর বেস করা, এটাও 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। যদি 2 নম্বরের প্রশ্ন থাকে তোমাদের, তাহলে এটা কিন্তু ধরেই রাখো যে আসবেই। ডরচেস্টারশায়ার বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের ভিত্তিতে, সেই গ্রামের যে ইয়েটা আর কি, সেই গ্রামের নামে বা সেই গ্রামটাকে ভিত্তি করে
এই জায়গাটা, হ্যাঁ, ডরচেস্টার শায়ার, SHIRE, DOR যেটা লিখেছো ডরচেস্টার শায়ার। আর ডরচেস্টার শায়ার একটা গ্রাম, যেটা হচ্ছে ডরসেট বলে একটা ডিস্ট্রিক্টে বেসড। ডরসেট বলে একটা রিয়েল ডিস্ট্রিক্ট। ও আবার সেই গন্ডগোল হলো, মাঝখানে কেটে যাওয়ার কথা, মানে নেটওয়ার্ক চলে গেছিল। ডরচেস্টার শায়ার বলে একটা সত্যিকারের, এখন শহর হয়ে গেছে, তখন গ্রাম ছিল। তো সেই গ্রামে, সেই গ্রামের আদলে এই ওয়েসেক্স নভেলসগুলো তৈরি। মানে যেমন আর.কে. নারায়ণের বলেছিলাম মালগুড়ি, মালগুড়ির ওপরে, মানে মালগুড়িটা একটা কাল্পনিক জায়গা, কিন্তু ম্যাড্রাসের কোনো একটা শহর, কোনো একটা গ্রামের আদলে ওই মালগুড়ি, কাল্পনিক মালগুড়ি তৈরি হয়। তো সেরকমই এখানেও ডরচেস্টার শায়ার বলে যে গ্রামটা আগে গ্রাম ছিল, সেই গ্রামের আদলে ক্যাস্টার ব্রিজ তৈরি হয়। ঠিক আছে, ডরচেস্টার শায়ার ইন দ্য ডিস্ট্রিক্ট ডরসেট, যেমন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, তার একটা গ্রাম গোতান, সেরকমই ডরচেস্টার শায়ার, গোতান ভিলেজটার নাম, আর ডরসেটটা হচ্ছে ডিস্ট্রিক্ট। ঠিক আছে, ওকে। তো এই এই মানে হার্ডির যে নভেলগুলো, টমাস হার্ডির যে নভেলগুলো, সেইখানে জায়গা কিন্তু খুব ম্যাটার করে, মানে ইট ম্যাটার্স আ লট। যে জায়গাটাই হার্ডি তুলে ধরুক না কেন, যে জায়গাটাকে নিয়ে হার্ডি বলুক না কেন, জায়গাটার ওপরে নভেলের অনেক এলিমেন্টস, নভেলের অনেক ফিচার ডিপেন্ড করে। নভেলের অনেক ফিচার ডিপেন্ড করে বলতে, মানে এরকম অনেকে মনে করে, অনেক ক্রিটিকরা এটা মনে করে যে দ্য নেম অফ দ্য প্লেস ইজ ইটসেলফ, অর দ্য প্লেস ইটসেলফ, জায়গাটা নিজেই একটা ক্যারেক্টারের মতন কাজ করে। যেমন ক্যারেক্টারের রোল থাকে নভেলে, সেরকম এই জায়গাটার, মানে ক্যাস্টার ব্রিজেরও নাকি একটা রোল আছে। আর আগেই তোমাদেরকে বলেছিলাম হার্ডির ব্যাপারে বলতে গিয়ে, যে হার্ডি বিশ্বাস করত যে যা কিছু হবে বা যা কিছু হতে চলেছে সবই কিন্তু প্রি ডিটারমাইন্ড, মানে আগের থেকেই ঠিক করা আছে। হার্ডি এমন একটা ইয়েতে বিশ্বাস করতো, এমন একটা ইউনিভার্সে, এমন একটা জগতের কথা হার্ডি বিশ্বাস করত, যেটায় ভগবান বা ইউনিভার্স, এই জগৎটা মানুষের প্রতি খুব একটা সহানুভূতিশীল নয়। the gods or the universe is not very sympathetic or empathetic towards human beings, yet it never fails to punish those people who are punishable, and it sometimes rewards or awards people who are good. এরকমই একটা ঘটনা আমরা রিটার্ন অফ দ্য নেটিভ বলে একটা নভেলে দেখেছি, যেটা আগে গ্র্যাজুয়েশনে ছিল এক সময় ক্যালকাটা ইউনিভার্সিটি। তো ওইখানে রিটার্ন অফ দ্য নেটিভ বলে একটা নভেল ছিল, সেটাও টমাস হার্ডির লেখা। তো সেখানেও এগডন হিথ বলে একটা জায়গা আছে ক্যাস্টার ব্রিজের মতো। তো ওইখানেও ওই জায়গাতেও আমরা দেখলাম যে এরকম ধরনের ঘটনা হয়েছে, যেখানে এগডন হিথ একটা ক্যারেক্টারের মতন কাজ করছে, যেন ওরও কিছু ইমোশনস আছে। তো ক্যাস্টার ব্রিজেরও এরকম কিছু, মানে এই জায়গাটারও কিছু ইউনিকনেস আছে, কিছু পিকিউলিয়ার কোয়ালিটিস আছে, যেটা নভেলে ক্যাস্টার ব্রিজকে একটা ক্যারেক্টার হিসেবে শো করতে পারে, ক্যারেক্টার হিসেবে দেখাতে পারে। So that is why Castor Bridge is also an important part of the novel, because Castor Bridge can be considered to be a character.
ক্যাস্টার ব্রিজের একটা হিস্ট্রি আছে, ক্যাস্টার ব্রিজটাকে বারবার করে দেখানো হচ্ছে, হাইলাইট করা হচ্ছে, এবং তাই জন্য যেহেতু টাইটেলে ক্যাস্টার ব্রিজ আছে তাই জন্য টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট। তো একবার দেখলাম হিউম্যান এলিমেন্ট, আর একবার দেখলাম নন হিউম্যান এলিমেন্ট, জিওগ্রাফিক্যাল এলিমেন্ট, হিস্টোরিক্যাল এলিমেন্ট। ঠিক আছে, আর একটা প্যারাগ্রাফ আমরা অ্যাড করতে পারি, মানে টাইটেলের আনসার্সগুলো খুব যে বড় বড় হয় তা নয়। টাইটেলের আনসার্সগুলো 3 প্যারাগ্রাফ 4 প্যারাগ্রাফের ম্যাক্সিমাম আনসার হবে, কারণ এখানে হ্যাজানোর বেশি জায়গা নেই, মানে কেন টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট সেইটা আমরা বলবো। তো থার্ড যে প্যারাগ্রাফটা হতে পারে টাইটেলের সাথে থিমের যে কানেকশনটা আর কি, সেটা হচ্ছে যে মেয়র কে, মানে মেয়রের যে রোলটা হয় সেটা তোমাদের জানতে হবে। 1 মিনিট হোল্ড করো। মেয়রের রোল, হু ইজ আ মেয়র, কে বলতে পারবে? মেয়র কাকে বলে? মেয়র মানে কি? মেয়র কে হয়? কোথায় দেখেছো এই জায়গাটা? মানে এই নামটা নিশ্চয়ই, এই পোস্টটা, এটা একটা পোস্ট, এই পোস্টটার ব্যাপারে কে জানো? মেয়র বলে যে পোস্টটা হয় সেটার ব্যাপারে কি তোমরা জানো? মানে কেউ শুনেছো কি আগে? না, আমাদের এখানে যেমন সেই পঞ্চায়েত প্রধান হয় সেই টাইপের জিনিস কি? রাইট, আমাদের গ্রামে যেমন পঞ্চায়েত প্রধান হয়, তেমনি শহরে মেয়র হয়, যে শহরের প্রধান বলা যেতে পারে, ফার্স্ট ফার্স্ট সিটিজেন অফ আ সিটি। তার উপরেও আবার মানে মেয়র এর যে কাজটা সেটা আমাদের দেশে খুবই নগণ্য বলা যায় নেগলিজেবল হয়, কিন্তু বিদেশে মেয়র মানে হচ্ছে অল ইন অল অফ আ পার্টিকুলার প্লেস, অফ আ পার্টিকুলার সিটি অর আ পার্টিকুলার ভিলেজ। মেয়রকে ইলেক্ট করা হয় এবং মেয়র পুরো মানে সিটিটার জন্য, পুরো ভিলেজটার জন্য মেয়র ইজ কমপ্লিটলি রেসপন্সিবল, এবং মেয়রের কথাই শেষ কথা হয় সাধারণত। এবার মেয়র হিসেবে কিছু মরাল রেসপন্সিবিলিটিস থাকে, মানে যে কোনো হেড অফ দ্য স্টেট যেই হোক না কেন, রাজার বা প্রধানমন্ত্রী বলো, বা মানে যে রাজ্যটা চালায়, যে দেশটা চালায়, তার একটা ইয়ে থাকে, তার একটা একটা গুরুত্ব থাকে, একটা গুরুত্ব মানে তো থাকেই, মানে একটা রেসপন্সিবিলিটি থাকে টুয়ার্ডস দ্য সিটিজেন্স, অ্যান্ড দিস রেসপন্সিবিলিটি ইজ আ মরাল রেসপন্সিবিলিটি। মানে এটা, এই রেসপন্সিবিলিটিটা শুধু যে অ্যাডমিনিস্ট্রেশন ঠিকঠাক করে করলো জানলো তাই নয়, এখানে রেসপন্সিবিলিটিটা মরাল, মানে নিজেকে, যদি সে রাজা হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় একটা রাজাকে ভালো রাজা হওয়ার জন্য। নিজের রাগ বা নিজের জীবনের কোনো ত্রুটি, এই জিনিসগুলোকে সে রাখতে পারে না, বা মরালি সে উইক হতে পারে না। মরালি উইক হয়ে গেলে সে কারাপ্ট হয়ে যাবে, বা সে ঠিকভাবে ডিসিশন নিতে পারবে না, এবং তার রাজ্যের বা তার যে জায়গায় সে রাজত্ব করছে সেই জায়গাটার অসুবিধে বাড়বে। আমরা আমাদের দেশ, আমরা আমাদের রাজ্য থেকে বুঝতে পারি যে যারা হেড অফ দ্য স্টেট, তারা যদি ঠিক ডিসিশন না নেয়, তাহলে রাজ্যটা, দেশটা, সমাজটা ক্ষতিগ্রস্ত হয়। মেয়র প্রথমে তো অনেক বছর, মানে ধরো 20 বছর মতন খুব ভালোভাবে কাজ করেছে, তাই জন্য তাকে মেয়র বানানো হয়েছে,
সে তার বিজনেসটাও মোটামুটি ভালোই করে, সে অনেস্ট, সে বেশ মানে ম্যান অফ ইন্টিগ্রিটি। বাট যখন সুজান ফেরত আসে, সুজানের ফেরত আসার পর থেকে তার ক্যারেক্টারের মধ্যে সামান্য পরিবর্তন হতে থাকে। কি পরিবর্তন? যে সে হয়ে যায়, মানে সে চায় যে তার হারিয়ে যাওয়া স্ত্রী, তার মানে হারিয়ে যাওয়া না, তার বেঁচে দেওয়া স্ত্রী তার কাছে যেন ফেরত চলে আসে। কিন্তু ফেরত আসার জন্য যে পথটা সে নেয় সেটা এমন দেখায় যে আগে সুজানের সাথে তার বিয়ে হয়নি, আবার সে তাকে কোর্ট করে, আবার সে তার সাথে মানে মেলামেশা করে এবং সেটার থেকে তাদের ভালোবাসা হয় এরকম দেখায় আর, এবং আলটিমেটলি তাদের বিয়ে হলো। সরি, আলটিমেটলি তাদের বিয়ে হয়। তো এই যে মিথ্যাচারটাও করে, এটা করার প্রয়োজন, ও বলে যে মানে আগেকার জীবনের কথা যদি এখানকার লোকেরা জেনে যায় তাহলে এখানকার লোকেরা মেয়র অফ ক্যাস্টারব্রিজকে কাঠগড়ায় দাঁড় করাবে, এটা ওর মনে হয়। আলটিমেটলি জানাজানি হয় এবং মিথ্যে কথা, একটা মিথ্যে কথা ঢাকার জন্য সে অনেকগুলো মিথ্যে কথা বলতে থাকে, যেটা হয় আর কি সাধারণত, যে একটা মিথ্যে কথাকে ঢাকা দেওয়ার জন্য লোকে পরপর পরপর মিথ্যে কথা বলতেই থাকে। তো ও অনেকগুলো মিথ্যে কথা বলে। এবার মিথ্যে কথা যখন একটা মানুষ বলে তখন অন্য মানুষেরা আর তাকে বিশ্বাস করেন। তাই মেয়র হওয়ার সত্ত্বেও, মেয়র হওয়ার যে রেসপন্সিবিলিটিটা সেইটা ও ঠিক করে ফলো করেনি। এই জিনিসটাকেও এখানে দেখানো হয়েছে যে মেয়র হলে পার্সোনাল লাইফের অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, পার্সোনাল লাইফের অনেক কিছু ফোরগো করতে হয়, কিন্তু সেটাও করেনি মেয়র, সেটা করেনি এবং সেটার জন্য তার পারিবারিক দিক থেকে অনেক সে লাঞ্ছিত হয় এবং সাধারণ মানুষও তাকে বিদ্রূপ করে, সাধারণ মানুষও তাকে দোষী সাব্যস্ত করে। আবার অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে দেখতে গেলে, মানে বেসিক্যালি মেয়র অফ ক্যাস্টারব্রিজ মেয়র হওয়ার সঙ্গে সঙ্গে, মানে আমাদের যেমন দেশে বা রাজ্যে যারা পলিটিশিয়ান বা নেতা মন্ত্রী মেয়র ইত্যাদি, তাদের ওই পোস্টটাই ওইটা, ওটার জন্য ওরা চাকরি, ওটার জন্য ওরা মাইনে পায় সরকারের, মানে সরকারের কাছ থেকে ওরা মাইনেটা পায়, নেতা হলে পেনশন ইত্যাদি সব থাকে আর। তো এই এই যে কাজটা ও করছে, মেয়রের কাজটা, সেটা বলা যেতে পারে ভলেন্টারি, কিন্তু ওর আসল কাজ হচ্ছে ও একজন উইট গম বিক্রেতা, গম নিয়ে তার ব্যবসা, গম এবং ভুসি, হে ট্রাসার অ্যাকচুয়ালি, মাইকেল হেনচার্ড। তো সেই সব নিয়ে ওর কাজ কারবার এবং সেইটাকে, মানে সেটাই ওর মূল কাজ আর। এবার জেদ করে বা গোঁয়ার্তুমি করে সে এমন কিছু কাজ করতে শুরু করে অন্য মানুষকে নিচু দেখানোর জন্য, মানে স্পেশালি ওর যে জামাই আর কি, ডোনাল্ড ফারফ্রে, তাকে নিচু দেখানোর জন্য বা তার সাথে কম্পিটিশন করার জন্য ও এমন কিছু পদক্ষেপ নেয় যাতে ওর যে বিজনেসটা আছে, ওর যে কাজ কারবারটা আছে, সেটাও ক্ষতিগ্রস্ত হয়। এবং তখনকার সময় বিজনেস এবং বিজনেসম্যান, অ্যাজ আ বিজনেসম্যান তুমি যদি ফেলিয়ার হও তাহলে লোকে এটাও মনে করে যে তুমি পলিটিশিয়ান হিসেবেও বা মেয়র হিসেবেও ভালো কাজ করতে পারবে না। তো ওই জন্যও ওর বিরুদ্ধে মানুষ হয়ে যায়, কারণ লোকে দেখে যে এই মেয়রটা একে তো নিজের প্রাইভেট লাইফের জন্য অনেক রকমের মিথ্যে কথা বলেছে, মিথ্যাচার করেছে, আবার সে পাবলিক লাইফেও, মানে ওই তোমার বিজনেস করতে গিয়েও দেখা যাচ্ছে সে অনেক রকমের মিথ্যাচার করে, অনেক রকমের ভুল ডিসিশন নেয় এবং গোয়ার্তুমি করে, তাই জন্য তার পতন হয়। তো
এটা তোমরা বলবে প্যারাগ্রাফ 3 নম্বর প্যারাগ্রাফে যে টাইটেলটা এইভাবেও প্রযোজ্য, টাইটেলটার প্রযোজ্যতা আছে, কারণ এই টাইটেলটা এইটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মেয়র হতে গেলে একজন ব্যক্তি যে মেয়র, সে বাবা হিসেবে বা হাজবেন্ড হিসেবে তার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক রকমের তার প্রবলেম আসে, ঠিক আছে। 4 নম্বর প্যারাগ্রাফ যেটা, সেটা ইন্টারেস্টিং। এখানে আমরা যদি দেখি মেয়র অফ ক্যাস্টারব্রিজের একটা সাবটাইটেল আছে, মেয়র অফ ক্যাস্টারব্রিজের একটা সাবটাইটেল, মানে মেয়র অফ ক্যাস্টারব্রিজটা হচ্ছে মেইন টাইটেল, আর সেটার একটা সাবটাইটেল আছে। তো সাবটাইটেলটা কি? আ ম্যান অফ ক্যারেক্টার, আ স্টোরি অফ আ ম্যান অফ ক্যারেক্টার। এটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। The Mayor of Casterbridge, a story of a man of character. টাইটেল বলতে গেলে সাবটাইটেলটাও আমাদেরকে বলতে হবে। সাবটাইটেলটা বেশিরভাগ ক্ষেত্রে একটা টাইটেলের এক্সপ্লেনেশন হয়, মানে টাইটেলটা কেন এরকম সেইটা অনেক সময় সাবটাইটেলের মাধ্যমে আমরা জানতে পারি যে টাইটেলটা এরকম কেন, ঠিক আছে। তো সাবটাইটেলটা বলা হচ্ছে দ্য স্টোরি অফ আ ম্যান অফ ক্যারেক্টার। তো এই যে ম্যান অফ ক্যারেক্টার মানে তার ব্যক্তিত্ব, গল্পটা হচ্ছে একটা ম্যানকে নিয়ে, মেয়র অফ ক্যাস্টারব্রিজকে নিয়ে। মেয়র অফ ক্যাস্টারব্রিজ অ্যাকচুয়ালি কে? মাইকেল হেনচার্ড, তার গল্প। তো স্বাভাবিকভাবেই সাবটাইটেলটাও এটাই হাইলাইট করছে যে এটা একটা মানুষের গল্প, তার জীবনে কি কি ঘটনাগুলো ঘটলো সেইগুলোকে নিয়ে গল্প। তো স্বাভাবিকভাবে যদি একটা মানুষকে নিয়ে গল্পটা হয়, তাহলে টাইটেলটা মানুষের নাম না হয়ে টাইটেলটা মানুষের ডেজিগনেশন দেওয়া হয়েছে। এখানে তোমরা একটা জিনিস বলতে পারো, মানে এটা একটা ক্রিটিসিজম বলা যেতে পারে, মানে আমাদের তরফ থেকে একটা কথা বলা যেতে পারে, আমাদের ওপিনিয়ন হতে পারে এটা, মানে এটা আমার ওপিনিয়ন, তোমরা এটাকে ব্যবহার করতেও পারো নাও করতে পারো। সেটা হচ্ছে যে যদি এটা একটা মানুষের গল্প হয়, তাহলে কেন এখানে মানুষের নামটা নেওয়া হয়নি? এখানে তাহলে উচিত ছিল মাইকেল হেনচার্ড নাম হওয়া নভেলটা, কারণ অনেক সময় এরকম আমরা দেখেছি যে মূল যে চরিত্র থাকে সেই মূল চরিত্রের নামে নভেলটা হয়। এক্ষেত্রে আমরা দেখছি যে মূল চরিত্রের নামের নয়, মূল চরিত্রের ডেজিগনেশনের ওপরে নভেলটা। তবে এটার একটা প্রেসিডেন্স আছে, এটা এরকম ধরনের যে এটা যে প্রথমবার হচ্ছে তা নয়, যে কারোর ডেজিগনেশন দিয়ে তার পদবি বা তার কাজের কথা বলে নভেল লেখা হয়েছে। তো এরকম একটা নভেল আছে যেটার নাম হচ্ছে দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো। দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো, তারপরে তার আগে লেখা, মানে কাউন্ট অফ মন্টে ক্রিস্টো আগে অবশ্য হার্ডির আগে লিখছিল চার্লস ডিকেন্সের পিকউইক পেপারস বলে একটা আছে, যদিও সেটা মানে কোনো ব্যক্তি বিশেষের নাম বা ব্যক্তি বিশেষের পদবি বা কাজ নিয়ে নয়, বাট এরকম প্রচুর উদাহরণ আমরা খুঁজে বার করতে পারি যেখানে মানুষের গল্পটাই বলা হচ্ছে, কিন্তু মানুষের নাম না দিয়ে সে যে কাজটা করছিল, সে যে পদে ছিল, সেই পদের নামটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এখানেও তাই দেওয়া হচ্ছে যে সাবটাইটেলটা আলোচনা করতে গিয়ে আমরা এই কথাটা বলবো যে এটা মানুষের নাম না দিয়ে এটা আলটিমেটলি একটা পদবীর নাম দেওয়া হচ্ছে, একটা কাজের নাম দেওয়া হচ্ছে। ফাইনালি আমরা কনক্লুশন করতে পারি এটা যে টাইটেলটা অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট,
কিন্তু একটা জায়গায় আমাদের মনে হচ্ছে যে যদি মাইকেল হেনশার্ডের নামটাই থাকতো তাহলে আরো বুঝতে সুবিধে হতো বা আমাদের আরো ভালো লাগতো, কারণ এটা কমপ্লিটলি একটা মানুষের গল্প এবং তার দ্বারা করা বিভিন্ন ধরনের কাজ বা তার দ্বারা করা বিভিন্ন ধরনের, তার নেওয়া বিভিন্ন ধরনের ডিসিশনস, সেটা অন্য মানুষের ওপরে কিভাবে তার প্রভাবটা ফেলছে সেগুলোকে নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলোকে নিয়ে যেহেতু কথাবার্তা হচ্ছে তাই জন্য এই এই মানে নামটা ইম্পর্টেন্ট রাদার দ্যান দ্য দ্য পোস্ট। বাট টেকনিক্যালি যদি ভাবা হয় তাহলে দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ খুবই শর্ট একটা নেম, আর এটাকে মনে রাখতে আমাদের খুব একটা অসুবিধে কিছু নেই। আমরা খুব সহজেই মেয়র অফ ক্যাস্টারব্রিজ নামটা মনে রাখতে পারি। নামটা জটিলও নয়, আর নামের মধ্যে মানে যে কটা সিলেবল আছে সেটার মধ্যেও একটা বলা যেতে পারে ব্যালেন্স আছে, ঠিক আছে? তো তোমরা প্রসডি অলরেডি পড়েছো, তোমরা জানো যে সিলেবল কটা হতে পারে এটার মধ্যে। সৃজিতা বলো তো কটা সিলেবল আছে মেয়র অফ ক্যাস্টারব্রিজের মধ্যে? অন্যরা গ্রুপে লিখতে, এই মেসেজে লিখতে পারো কটা সিলেবল আছে। ছটা বলো সাথী। 8টা। 8টা? কি কি বলো? হ্যাঁ, বলো। ওই দা, দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ, মে আর হ্যাঁ 3টে হলো, অফ, অফ অফ 4টে, হ্যাঁ ক্যাশ, ক্যাশ, স্টার হুম হুম আর ব্রিড, আর শেষে একটা ওই ইটা উচ্চারণ একটা আছে। ইটার উচ্চারণ, ইটার উচ্চারণ হবে? মনে হচ্ছে হবে না। হবে না? তাহলে 6টা কেন বলছো? সাথীও 6টা বললো। 6টা। 6টার তো হবে না, না না, মানে সাথী আর অঙ্কিতা 6টা বলছে। তোমরা বুঝতেই পাচ্ছি যে তোমরা প্র্যাকটিস করছো না। সাথী স্যার বলো, হ্যাঁ আমি 6টা কেন? মেয়র অফ ক্যাস্টারব্রিজ ধরেছিলাম, কিন্তু আমি দাটা তার সঙ্গে যোগ করিনি। হ্যাঁ ওটা ভুল দাটা হচ্ছিল। হতে হবে। দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ, দ্য একটা, মেয়র, মেয়র দুটো, ঠিক আছে? 3 হলো, অফ 4টে, ক্যাশ 5টা, স্টার টার, ব্রিজ 7টা। 8টা নয়, 7টা। দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ, ঠিক আছে? তো 7টা যে ব্যাপারটা হলো আর কি, 7টা যে আলাদা আলাদা সিলেবলস আমরা এখানে দেখতে পাচ্ছি, সেইটার মধ্যে দেখা যাচ্ছে যে ব্যালেন্স না থাকলেও একটা মানে একটা রিদম আছে, 7এর মধ্যেও রিদম থাকতে পারে। আমরা এটাকে যদি প্রসডিক অ্যানালিসিস করি, এটার মধ্যে একটা মানে একটা ছন্দ আছে, দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ, এটা ছন্দের ব্যাপার আছে আর কি। তো এটা আমাদের মনে রাখতেও সুবিধা হবে। এই পয়েন্টগুলো আমরা কনক্লুশনে দিতে পারি। এবং টাইটেলটা ছোট, টাইটেলটার মধ্যে একটা ছন্দ আছে, টাইটেলটার মধ্যে একটা মনে রাখতে আমাদের সুবিধে। টাইটেলটা মেন ক্যারেক্টারটাকে নিয়ে, মেন ক্যারেক্টারটা কেন ইম্পর্টেন্ট, কারণ তার ডিসিশনের ওপরেই শুরু থেকে শেষ অবধি অনেক কিছু পাল্টে গেল। ট্র্যাজেডি মানে মেন ক্যারেক্টার যেটা মানে মাইকেল হেনশার্ড, তার অনেক রকমের অ্যাকশনস গুলো অনেকটা ট্র্যাজেডির মতন হয়ে যেতে পারে, ট্র্যাজেডির মতন আমরা দেখতে পারি। আর ট্র্যাজেডি গুলোতেও আমরা দেখেছি, শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি তোমরা পড়বে এবং তোমরা জানতে পারবে যে ট্র্যাজেডি গুলো বেশিরভাগ সময় ক্যারেক্টার সেন্ট্রিকই হতো। একজন
এমন মানুষকে দেখানো হতো যে তার সফলতার মোটামুটি চূড়ায় আছে এবং তার নিজের দোষে তার অধঃপতন হচ্ছে। তো এই মেয়ার অফ ক্যাস্টারব্রিজেরও সেরকমই হচ্ছে। তো একটা ট্র্যাজিক ফিলিংও আছে, এবং ট্র্যাজিক ফিলিং আছে বলে আমরা বলতে পারি যে ক্যারেক্টারটা, টাইটেলটা ক্যারেক্টারটাকে নিয়ে যেহেতু, তাই জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, তো তোমরা এই পয়েন্টসগুলো লিখতে পারো। আগেও ন্যারেটিভ টেকনিকটাকে নিয়ে যে আলোচনা হয়েছে সেগুলো তোমরা লিখতে পারো, নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারো যে কে কোন আনসারটা করবে, তারপরে নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে নিতে পারো, আমাকে দেখাতে পারো। কিন্তু সব কিছু করার মূলটাই হচ্ছে নভেলটাকে পড়া। নভেলটা যদি না পড়ো তাহলে ব্যাপারটা মাথায় ঢুকবে না আর কি। ঠিক আছে, তো অফকোর্স তোমাদের কাছে সময় তো থাকবে এটার জন্য, আর আমি টেক্সটটা দেখছি তোমাদের কিভাবে পাঠানো যেতে পারে, তো সেগুলো আমি তোমাদেরকে করে দেবো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এটার থেকে, আগেরটার থেকে। স্যার ওই যে টাইটেলের যে ফার্স্ট প্যারাটা বললেন ওটা আপনার কাছে কি লেখা আছে? ওটা তোমাদেরকে লিখিয়ে দিইনি? না, লেখানো নেই। ওটা তো তোমাদেরকে আমি ওই লোটাস ইটার পড়াতে গিয়ে বলে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, লিখে নাও টাইটেলটা, মানে ফার্স্ট প্যারাগ্রাফটা লিখে নাও। লেখো, the title of, এবার টাইটেল অফ বলে অবলিক দিয়ে দিয়ে লিখবে, শর্ট স্টোরি অবলিক নভেল অবলিক পোয়েম অবলিক ড্রামা, ড্রামা নয় প্লে। ঠিক আছে, যখন যেটা প্রযোজ্য তখন যেটা লিখবে। দ্য টাইটেল অফ এই ক্ষেত্রে নভেল, দ্য টাইটেল অফ দ্য নভেল, দ্য টাইটেল অফ আ নভেল acts, acts, acts like a signboard, acts like a signboard that hints, 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 ইঙ্গিত করে, towards the theme, towards the theme of the text. কেটে গেছিল মধ্যখানে, টুয়ার্ডস দ্য থিম অফ দ্য টেক্সট। কোথা থেকে বোঝা যাচ্ছে না অঙ্কিতা? হ্যাঁ, একটু গন্ডগোল করছে আবার এখন। কত দূর অবধি লিখলে? না, এই গন্ডগোল হতেই থাকবে। না, আমি তোমার কথা শুনতে পাইনি, কারণ নেটওয়ার্কটা এখানে খুব গন্ডগোল করছে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি এটা তোমাদেরকে কোথাও না কোথাও এটা লেখা আছে আমার কাছে, এটা আমি তোমাদেরকে ছবি তুলে হোক বা টাইপ করে হোক লিখে পাঠিয়ে দেবো। তোমরা মানে যখনই এই প্রশ্ন কিছু আসবে আর কি, টাইটেল রিলেটেড কোনো প্রশ্ন আসবে, তখন ওইটাই ওই ফার্স্ট প্যারাগ্রাফটা ওইভাবে ব্যবহার করবে। ঠিক আছে, ওকে। তো এটা আমি লিখে দিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে ক্লাসটা আজকেই শেষ এখানেই। নেক্সট ক্লাস আমরা আবার শনিবার
বা তার আগে পরে কোনো একদিন হবে, সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। ওকে, আর কোনো প্রশ্ন কারুর? ঠিক আছে, তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো।